হ্যাঁ যাচ্ছে। ওকে হ্যাঁ যান। শুরু। সবাইকে স্বাগতম আমাদের বিডি ডাইজেস্টের প্রথম অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে দেশ জুড়ে অরাজকতা, আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াবে? আপনারা জানেন যে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে এবং 5ই আগস্টের পরবর্তী সময় দেশে যা চলেছে এবং চলছে তা নিয়ে সকলেই অনেক ধরনের আলোচনা করছে। তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই আয়োজন। আমরা ছোট ছোট করে হয়তো চেষ্টা করব দেশের সামগ্রিক পরিস্থিতি আপনাদের সাথে তুলে ধরার। আমার যেটা মনে হচ্ছে, আমার আজকের অতিথি আছেন হচ্ছে গিয়ে বাঁধন মুন্সী, তিনি ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আছেন মোহাম্মদ মনিরুজ্জামান ভাই, তিনি আমাদের পোল্যান্ড আওয়ামী লীগের একজন নেতা, তিনি আছেন আমাদের সাথে। উনি আমাদের সাথে আজকে কথা বলবেন। আমি যেটা বলছিলাম আমার অতিথিদেরকে, যে ঠিক 4 মাস আগে যদি আমরা প্রশ্ন করতাম কেমন চলছে দেশ এবং সেটার পরিপ্রেক্ষিত এবং আজকের পরিপ্রেক্ষিত সেটা কেমন, সেই তুলনা করতে যদি আমরা আজকে বসি, তাহলে কি ধরনের উত্তর এবং কি ধরনের প্রশ্ন মিলবে? এখন এই যে আমরা এখন প্রশ্ন করছি যে এখন কেমন আছে দেশ, নানা ধরনের প্রতিক্রিয়া আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কাছ থেকে পাচ্ছি। আগে ভালো ছিলাম কেউ কেউ হয়তো এখন প্রকাশ্যে উচ্চারণ করছেন, এবং অনেক ধরনের বিপত্তি এবং বাধা ঠেলে তারা দেয়ালে পিঠ থেকে যাওয়ায় বলছেন যে আগে ভালো ছিলাম। আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা সবসময় একটা কথা বলি যে যায় দিন ভালো আসে দিন খারাপ। তো প্রবাদ তো আর এমনি এমনি জন্ম হয় না। আমরা গত 4 মাসের আগের অবস্থা দেখছি এবং এখনকার অবস্থা দেখছি, সব মিলে মিশে যে একটা অবস্থা তৈরি হয়েছে, এর প্রাসঙ্গিকতা, এই যে যায় দিন ভালো আসে দিন খারাপ, প্রতিদিনই আমরা সেটা উপলব্ধি করতে পারছি। এখন আজকে যে আমরা বিডি ডাইজেস্টে বসেছি, আমরা এখানে দেশের কথা, মানুষের কথা, রাজনীতির গতি প্রকৃতি সবকিছু নিয়ে আলোচনা করতে চাই, এবং আপনাদের সাথে আমি সঞ্চালক হিসেবে আছি আজকে আফসানা কিশোর। বাঁধন এবং মনির ভাই, আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগতম। কেমন আছেন? আছি আপা, আছি মোটামুটি, খুব বেশি ভালো না কিন্তু আছি। ধন্যবাদ আপা, আছি আলহামদুলিল্লাহ, যেভাবেই আছি আল্লাহ শুকরিয়া পালন, ভালো আছি। এটা তো মানুষের একটা নিয়ম যে মানুষ যে অবস্থায় থাকে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে। মনির ভাই, আপনার কি মনে হচ্ছে যে কোনোভাবে যে দেশ খুব গভীর সংকটে, যে একদিকে ফ্যাসিবাদী অন্তর্বর্তীকালীন দখলদার সরকার, তাদের লুটেরা সব মানুষজন, এবং অন্যদিকে আমাদের 18 কোটি মানুষ হতাশায় নিমজ্জিত, এবং আমরা অনবরত যে ক্ষমতার দম্ভ, আইন হাতে তুলে নেওয়ার যে এক ধরনের প্রক্রিয়া দেখতে পাচ্ছি, তারপরে চুরি ছিনতাই, একে কুপিয়ে মারা তাকে ধরা, এগুলা যেরকম দেখতে পাচ্ছি, এবং দ্রব্যমূল্য নিয়ে যে নিয়ন্ত্রণহীন একটা অবস্থা গড়ে উঠেছে, তো এই পরিপ্রেক্ষিতে কি আপনার মনে হচ্ছে যে দেশে খুব সহসা কোনো ধরনের একটা পরিবর্তন ঘটতে পারে, বা এই ক্ষেত্রে আওয়ামী লীগ একটা ভূমিকা রাখতে পারে? ধন্যবাদ আপা, আসলে আপনি যেই প্রশ্নগুলো করেছেন এগুলা যদি আমরা এখন ডিটেলসে আলোচনা করতে যাই তাহলে আমাদের প্রচুর সময়ের প্রয়োজন হবে। আমরা কিন্তু আপনার প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আলোচনা করতে পারবো, এবং এই আলোচনা থেকে আসলে ভালো কোনো রেজাল্ট কিন্তু আসবে না। আমি শুধু দিন শেষে এতটুকুই বলবো যে আজকে 5 মাস পর, 5ই অগস্টের পরে আমরা যদি তুলনা করি তাইলে একটা জিনিস মোটামুটি সবার কাছে, আমজনতা সবার কাছে, কেউ হয়তো এখন ভয়ে, কেউ হয়তো লজ্জায়, কেউ হয়তো নিজেদের পূর্বের ভুলের কারণে হয়তো মুখে বলতে পারছে না যে তারা আসলে কতটুকু সাফারিংস এর ভিতর দিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টর, আপনার 5ই আগস্টের পূর্ববর্তী এবং 5ই আগস্টের পরবর্তী যে প্রেক্ষাপট, আসলে আপা এটাকে কম্পেয়ার করার মতো কোনো কিছু আমাদের কাছে নাই। কিন্তু আপনি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করি, কারণ শিক্ষার কথাটা আমি প্রথমে এই কারণে বলছি, দেখেন আমাদের একটা প্রজন্ম, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে, যে আমরা টোটাল ধ্বংস করে দিয়েছি। কারণ আজকে আমাদের শিক্ষার্থীরা থাকার কথা ছিল কোথায়? স্কুলে। শিক্ষার্থীরা থাকার কথা ছিল কোথায়? কলেজে, ইউনিভার্সিটিতে। তারা আজকে কোথায় আছে? তারা আজকে আছে রাস্তায়। একটা জিনিস, আপনার আন্দোলন, অবশ্যই আপনার দেশ যখন সংকটে আসবে, আপনার কোনো কিছু প্রয়োজন হবে, শিক্ষার্থীরা অবশ্যই রাস্তায় আসবে। তার
দেশের ভালোর জন্য, তার নিজের ভালোর জন্য। কিন্তু আজকে শিক্ষার্থীরা কোথায়, কি কারণে তারা আজকে রাস্তায়? আমি শুধু শিক্ষা না আপা, এখানে প্রত্যেকটা সেক্টর, আপনি স্বাস্থ্যর দিকে যান, আপনি যদি আমরা যেহেতু অকেশনালি রাজনীতির সাথে জড়িত, যেহেতু আমরা দেশের বাইরে থাকি, অকেশনাল বলবো আমি এই কারণে, অকেশনালি রাজনীতির সাথে জড়িত, আমরা যদি রাজনীতির প্রেক্ষাপট নিয়েও কথা বলি, তাহলে রাজনীতি বাংলাদেশের মাটিতে আমার কাছে মনে হয় না যে এর চেয়ে দুর্যোগময় সময় আর আসছে। আর বাংলাদেশের মানুষ, যারা আমজনতা, যাদের কাছে মনে করেন যে পয়সা আছে, যারা সমাজের এলিটস, তারা ছাড়া বাকি সবাই যারা খেটে খাওয়া মানুষ, তাদের আজকে যে কি অবস্থা, আজকে দেখেন আমরা মোটামুটি দরিদ্র সীমার নিচের থেকে কিন্তু আমরা অনেক উপরে উঠে গিয়েছিলাম, যেটা আমরা বলতে চাই যে আমরা মধ্যম আয়ের দেশ হিসাবে আমরা কিন্তু বিশ্বে কিন্তু মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেলাম। কিন্তু ওই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমার দেশে এখন মানুষ 2 বেলা খাবার ঠিক মতো পাচ্ছে না। আমি কিন্তু সেই সব সোকল্ড এলিটদের কথা বলছি না, আমি আমজনতার কথা বলছি। আমজনতা, আমার সোকল্ড এলিট হচ্ছে সর্বোচ্চ 2% বাংলাদেশে, বাকি 98% কিন্তু আমজনতা। আর এর ভিতরে 70% হচ্ছে যারা খেটে খায়। তো সেই জায়গায় মনে করেন যে আমার আমজনতা কিন্তু আজকে প্রচন্ড পরিমাণ কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, যে তারা এতটা কষ্ট যে তারা 2 বেলা খাবার কিন্তু সঠিকভাবে আপনার জোগাড় করতে পারছে না। কারণ হচ্ছে দেখেন, দ্রব্যমূল্য থেকে শুরু করে আপনার অরাজকতা কোথায় নাই। তো আপা আসলে আমার কাছে মনে হয় না যে আসলে আমরা 5ই আগস্টের আগে 4ই আগস্ট যদি যেতে চাই, তাহলেও মনে হয় আমার কাছে যে এখন থেকে শুরু করলো আগামী 10টা বছর লেগে যাবে, কমপক্ষে 10 বছর, এটা 20 বছরও হতে পারে। কিন্তু আমি সেটার কোনো ধরনের প্রেক্ষাপট আমি দেখছি না যে আমরা যাব, কারণ আমরা দিন দিন কিন্তু আরো খারাপের দিকে যাচ্ছি, আমরা কিন্তু আধারে ডুবে যাচ্ছি। দেখেন একটা জিনিস, ফার্স্ট অফ অল, যেটা 5ই আগস্ট হয়েছে সেটা কোনো ধরনের আন্দোলন হয়নি, এটা হয়েছে একটা মনির ভাই, আমরা আপনার জঙ্গি। কাছে এই বিষয়ে অবশ্যই আসবো, যে এই 5ই জি আগস্ট কি হয়েছিল এটা নিয়ে অবশ্যই আপনার কাছে আসবো। আপনি আমাদেরকে একটা জি সামগ্রিক চিত্র তুলে ধরলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। বাঁধন, আমি আপনার কাছে আসছি। একটা আমার একটা জিনিস চোখে পড়েছে, যে আমাদের যে ফারুক খান আছেন সামিট পাওয়ারের, তাকে 14ই অক্টোবর র্যাব গ্রেফতার করেছিল। আপনি জানেন যে তার একটা শারীরিক সমস্যাও ছিল, তার কিছুদিন আগে সম্ভবত হিপ রিপ্লেসমেন্ট হয়েছে, সামথিং লাইক দ্যাট। উনি এই অবস্থায় গ্রেফতার হলেন। উনি তো কারাগারেই আছেন সেই 14ই অক্টোবরের পর থেকে। বিভিন্ন আইনি প্রক্রিয়া চলছে, চলমান বা চলছে না, আমরা সবকিছু তো আর এখন দেখতে পাই না, যেহেতু আমাদের মিডিয়া অনেকটা সেন্সরের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমরা গতকাল, গতকাল দেখতে পেলাম যে উনি কারাগার থেকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা স্ট্যাটাস দিয়েছেন। আপনার কি এটা চোখে পড়েছে? এটা হ্যাঁ দেখার আপা, আমার পরে এটা চোখে পড়েছে। দেখার পরে কি এটা আপনার খুব কি মজার একটা মনে বিষয়। হয়েছে? এটা খুব মজার একটা বিষয়। আপনি একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশের হোটেলগুলো আসলে, এই যে সরি, আপনার জেলখানাগুলো এখন হোটেল জেলখানাকে হয়ে আপনি গেছে। হোটেল বলে ফেলছেন? হ্যাঁ, আচ্ছা। এটা তো হোটেলই মনে হচ্ছে, যে 5 স্টার হোটেল। তো ওইখানে যারা কয়েদিরা যায় তারা হচ্ছে মনে করেন যে খুব আরামায়েশে থাকে, ফোন টোন ইউজ করে, টিভি দেখে। হ্যাঁ, মানে হুম, বিষয়টা হচ্ছে যে খুব মজার। মানে বিষয়টা কি আসলে এরকম? হ্যাঁ, উনি যখন গ্রেফতার হয়েছেন, ওনার ফোন থেকে শুরু করে সবকিছু তো আসলে নিয়ে নেওয়া সিজ হয়েছে, করা, এবং এটাতে রাইট। বোঝাই যাচ্ছে যে আসলে ওনার স্ট্যাটাসটা আসলে কি ছিল। ওনার স্ট্যাটাসটা ছিল যে না, আমাদের যারা হচ্ছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ চাই, শেখ হাসিনার আওয়ামী লীগ আসলে ভালো না, এইরকম একটা কথাবার্তা ছিল। তো এখন আপনার কি মনে হয় যে একজন নেতা, আওয়ামী লীগের একজন নেতা, যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি কারাগারে আছেন, হ্যাঁ, আওয়ামী লীগের জন্য গ্রেপ্তার হয়েছেন, আওয়ামী লীগের জন্য কারাগারে আছেন, শেখ হাসিনার নেতৃত্বে উনি কয়েকবার মন্ত্রী হয়েছেন, হ্যাঁ, তো উনি কারাগারে বসে ওনার হঠাৎ করে বোধোদয় হয়েছে যে আওয়ামী লীগ আসলে ভুল পথে চলতেছে, শেখ হাসিনা ভালো না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ভালো ছিল। তা এই বিষয়গুলি কি আপনার মনে হয় যে খুব একটা হাস্যকর হয়ে গেল না? তো একটা মানুষ না জেলে বাঁধন, আছে, তার আমি কাছে আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, এটা মনস্তাত্ত্বিক বিষয়টা কি? প্রেস সচিব এটা এটার এটার মনস্তাত্ত্বিক বিষয়ে আমি আসতেছি আপা, আমি হুম 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 ওইখানেই হুম। আসতেছি। সেটা হচ্ছে যে এই কাজটা করার সাথে সাথে আপনি একটা জিনিস খেয়াল করবেন, ওনারা স্ট্যাটাসটা সবার আগে কে শেয়ার দিচ্ছে?
আপনি হুম খেয়াল করে হুম দেখবেন যে ওটা শেয়ার দিতে হচ্ছে আপনার শফিকুল সাহেব, অর্থাৎ যিনি প্রেস সচিব প্রেস আছেন। সচিব। হ্যাঁ, হুম অনেকে ইদানিং ওনাকে দুষ্টমি করে ডাস্টবিন সচিব বলতেছে। তো বিষয়টা হুম হচ্ছে যে আহ, উনি, আমার যেটা ধারণা, এবং কারা কর্তৃপক্ষ থেকে একটা বক্তব্য কিন্তু এসেছে। কারা কর্তৃপক্ষ বলেছে যে এই ধরনের স্ট্যাটাস দেওয়ার কোনো সুযোগ নাই, তার কারণ হচ্ছে কারাগারে কোনো ধরনের মোবাইল ফোন রাখা যায় না বা মোবাইল ফোন নিয়ে কারাগারে যাওয়া যায় না। হ্যাঁ, তো খুব ভালো কথা। তার মানে এটা আসলে কে করেছে, যে তার ফোনটা যারা সিজ করছে তারা তার আইডিতে ঢুকে এই কাজটা করেছে খুব পরিষ্কারভাবে, এবং বোঝাই যাচ্ছে এটাতে শফিকুল সাহেব আসলে সরাসরি ওয়াকিবহাল। কারণ এটা পোস্ট হওয়ার সাথে সাথে উনি শেয়ার করছে, দ্যাট মিনস হি ওয়ান্টেড টু শো ইট টু দ্য পিপল যে এই দেখেন আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগকে ডিজোন করতেছে, বা অর্থাৎ শেখ হাসিনাকে ডিজোন করতেছে। হ্যাঁ, তো এটা খুব হাস্যকর একটা বিষয় হয়েছে, এবং এটাতে বোঝাই যাচ্ছে যে আসলে তারা একটা ডেসপারেট মুডে চলে গেছে, যে শফিকুল সাহেব টাস্টবিন এগুলা নোংরামো করে উনি একটা ব্যাকফুটে চলে গেছেন। সেখান থেকে উনি সামনে আসার চেষ্টা করতেছেন এই ধরনের বিভিন্ন ধরনের ক্যাওস সৃষ্টি করে। এখন ক্যাওস সৃষ্টি করে কি আর সামনে আসা যায়? কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে, কেউ গ্রেপ্তার হচ্ছে, কেউ কারাগারে যাচ্ছে, কারোর উপরে আক্রমণ হচ্ছে। তো খুব স্বাভাবিকভাবে তারা এক ধরনের থ্রেট ফিল করছে, তারা এক ধরনের বাঁধন, আক্রমণ। এই যে মানে একটা গভর্নমেন্টের একটা পজিশনে বসে এই যে একটা কাজ, এটা কি আইন সিদ্ধ কোনো কাজ? অবশ্যই না। উনি যে কাজটি করতেছেন সেটা হচ্ছে উনি প্রেস সচিব, একটি ধরেন যত অবৈধ সরকারই হোক, সব সরকারেরই, বা কোনো যদি আপনি সাংবিধানিক পোস্টের দিকেও তাকান, সাংবিধানিক পোস্টে এটা না, কিন্তু আপনি যদি সরকারের একটি অবস্থান, সেই অবস্থানে উনি আছেন। হ্যাঁ, এটা সরাসরি সরকারের না, সরকারে নিয়োগকৃত কিছু অবস্থান উনি আছেন। আপনি যদি খেয়াল করেন, ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রিসেট বাটনের কথা বললেন, হ্যাঁ, তার পরবর্তী সময় কিন্তু ওনার নিয়োগটা হলো। তার কারণ হচ্ছে এই যে কথাটা ডক্টর ইউনুস বলছিলেন, এই কথার ভেতর দিয়ে ওনার টোনটা, ওনার ভয়েসটা এবং মুক্তিযুদ্ধের প্রতি ওনার যে ঘৃণাটা, এটা বের হয়ে আসছে। হ্যাঁ, তো উনি যেন এই ব্লান্ডার গুলো না করেন, সেই কারণে এরকম একটা মানুষকে নিয়ে এসে বসাই দেওয়া হলো, যিনি হচ্ছে দেখতে শুনতে আসলে ভদ্র। হ্যাঁ, কিন্তু আসলে আদতে সে, উনি যে দেখতে ভদ্র হইলেও যে সবাই ভদ্র হয় না, এখানে আরো কিছু বিষয় থাকে, সেটা তো আসলে বোঝাই যাচ্ছে। কারণ উনি যে কর্মকাণ্ড গুলো করছেন একের পর একে, মানে এইটা তো আসলে একজন প্রেস সচিবের কাজ না। এটা যদি আপনি ধরেন তাহলে একটা রাজনৈতিক দলের একটা থার্ড ক্লাস, যদি আপনি একজন কর্মীর কথা ধরেন, তাহলে রাজনৈতিক দলের একটা থার্ড ক্লাস কর্মী এটা করতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, তো সেইখানে উনি প্রেস সচিবের মতন, মানে আমাদের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার প্রেস সচিবের মতন একটা গুরুত্বপূর্ণ পদে বসে উনি বিভিন্ন ধরনের ফাইজলামো গুলো করে যাচ্ছেন, বিভিন্ন ধরনের অকারেন্স গুলো করে যাচ্ছেন, যেগুলো আসলে আপাত দৃষ্টিতে এক তো হচ্ছে অনৈতিক, দুই হচ্ছে এগুলো অপরাধ বটে। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে উনি যেই কাজটা ফারুক খানের আইডি থেকে করছেন, এটা খুব মানে জঘন্যতম একটা অপরাধ। হ্যাঁ, এবং এই বিষয়গুলি এখন সামনে না আসলেও এক সময় না এক সময় তো আসবে। এটা কেউ বলার নাই যে উনি এই পজিশন থেকে যে কাজগুলো করছেন এগুলো করা যায় না, এটা আইনত সিদ্ধ না, এইটুকু বলার ওনাকে কেউ নেই? ওনারা তো এখন মনে করছেন যে ওনারা দেশের বাপ মা। এখন বিষয়টা হচ্ছে যে ওনারা যে এই কাজটা করতেছেন, এই কাজটা যে ভুল, হ্যাঁ, এই হুম কাজটা যে সঠিক না, এই কাজটা বলার মতন মানুষও ওনাদের আশেপাশে আছে কিনা আমার মনে হয়। আর ওনারা তো আসলে কোনো নির্বাচিত প্রক্রিয়ার ভিতর দিয়ে আসেন নাই। হ্যাঁ, একটা মানুষ যখন মানুষের কাছে দায়বদ্ধ থাকে, মানুষের কাছে জবাবদিহি করতে হয়। আপনি যদি একটা আপনার কনস্টিটিউয়েন্সিকে রিপ্রেজেন্ট করেন, সেখানে আপনার মানুষের কাছে জবাবদিহি করতে হয়। ওনাদের কোনো জবাবদিহি আছে? ওনাদের কে, কোথা থেকে আসছে? ওনাদের তো কোনো অস্তিত্বই ছিল না 5 তারিখের আগে, তাই না? ওনাকে কে চিনতো? হয়তো মিডিয়ার পাড়ার কয়েকজন মানুষ চিনতো। হ্যাঁ, তো ওনার কি ওই দায়টা মানুষের কাছে আছে? ওনার তো ওই দায় মানুষের কাছে নাই, তাই না? তো উনাকে নিয়ে এসে অ্যাপয়েন্ট করা হয়েছে, এবং সেই অ্যাপয়েন্টের ভিত্তিতে উনি মনে করছেন যে উনি বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেছেন। এরকম শুধু উনি না, ওনার এই সরকারের সবাই আসলে ওই এক কথা মনে করছে। হ্যাঁ, কিন্তু আসলে তাদের বাংলাদেশের মানুষের প্রতি কি কোনো দায় আছে? তাদের বাংলাদেশের ভূখণ্ডের প্রতি কোনো দায় আছে? তা তো না। ওনারা আজ বাদে কাল যদি কোনো একটা ঘটনা ঘটে, ওনারা কিন্তু এই দায় নিবে না। হ্যাঁ, এবং ওনারা নিজেরাও জানে যে আজ বাদে কাল যদি সরকার চেঞ্জ হয়, সেই কারণ তখন তাদের জন্য কি অপেক্ষা করছে, খুব পরিষ্কার এটা। হ্যাঁ, সেইখানে তারা আসলে মরিয়া হয়ে আছে, কারণ তারা ক্ষমতা থেকে যেতে চায় না,
যে কোনোভাবে বাই হুক অর বাই ক্রুক তারা ক্ষমতায় থাকতে চায়। এবং এই যে পরামর্শ দেওয়ার মতন যে মানুষগুলা, সেই পরামর্শ দেওয়ার মতন মানুষগুলো আসলে তাদের আশেপাশে এক হচ্ছে থাকলেও তারা বলবে না, কারণ তারা সবাই এখন লুটে পুটে খেতে ব্যস্ত। হ্যাঁ, তারা অর্থাৎ একটা 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 জিনিস বাই চান্স তারা পেয়ে গেছে, এখন সেই জিনিসটা থেকে মানে সর্বোচ্চ বেনিফিট কিভাবে বের করা যায় তারা সেটাতে ব্যস্ত আছে। মনির ভাই, আমি আপনার কাছে একটু আসি। বাঁধন তো বললো যে এটা একটা আইনত সিদ্ধ কাজ না, এবং ওই ধরনের পোস্টে থেকে, ওই ধরনের পোস্ট না, সত্যিকার অর্থে আমরা যে পোস্টে আছি, যে আমরা যে সাধারণ নাগরিকের পোস্টে আছি, এটা তো আমাদের সাধারণ নাগরিকের পোস্ট, সেই পোস্ট থেকেও ওই কাজ করার আগে সম্ভবত ভাবা দরকার। বাঁধন সেটাই বললো, আমি হোস্ট হিসেবে সেটাই বুঝলাম। মনির ভাই, এই সমকাল পত্রিকায় একটা প্রতিবেদন বেরিয়েছে, উপদেষ্টারা কে কয়টা গাড়ি কিভাবে ব্যবহার করছেন, এবং তাদের বিধি অনুযায়ী উপদেষ্টাদের প্রত্যেকের একটা সরকারি গাড়ি পাওয়া উচিত, কিন্তু তারা অন্যান্য দপ্তরের বিভিন্ন দপ্তরের গাড়িও ব্যবহার করছেন। এবং শুধু তারা সেই গাড়িতে চড়ছেন এমন না, যেটা স্বাভাবিক থাকে আমাদের নিজেদের ক্ষেত্রেও, যে বাসায় একটা গাড়ি থাকলে বা অফিস থেকে একটা গাড়ি পেলে এটা পরিবারের সকল সদস্যরাই দেখা যায় যে ব্যবহার করে। এখন সরকারি প্রয়োজনে তারা গাড়ি ব্যবহার করবেন, এটা তো খুব স্বাভাবিক। উনি দাপ্তরিক কাজ করার জন্য বিভিন্ন গাড়ি ব্যবহার করবেন, কিন্তু পরিবারের সদস্যরা তার নামে যে অ্যালট করা গাড়ি, তার বাইরেও অন্য গাড়ি যেভাবে ব্যবহার করছে, এই যে তারা বলে এসেছে যে তারা কি করতে চায়, তারা দুর্নীতি, বৈষম্য, এ ধরনের জিনিসপত্র তারা শেষ করে ফেলতে চায়, সেজন্যই তো তারা এইভাবে ক্ষমতায় এসেছে। তো এই যে স্বেচ্ছাচারিতা, এটাকে আপনি কি দৃষ্টিতে দেখছেন? ধন্যবাদ আপা। আসলে আমি জানি না সমকাল কেন এই রিপোর্টটা করছে, শুধুমাত্র গাড়িটা কেন আসছে এখানে। দেখেন, গাড়ি তো খুব ছোট্ট একটা ব্যাপার। এখানে এখানে দেখেন, যারা এই সরকারি দায়িত্বে আছেন তারা তো শুধুমাত্র এই যে গাড়ি তো এটা হচ্ছে যে আপনার 0.001%ও পত্রিকায় কিন্তু কোনো কিছু আসে নাই। দিস ইজ জাস্ট ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল। এখানে কিন্তু এর চেয়ে বহু বড় কিছু হচ্ছে। এখানে মনে করেন যে স্বেচ্ছাচারিতাটা, এটা আপনার প্রত্যেকটা জায়গায় হচ্ছে, প্রত্যেকটা উপদেষ্টা করতেছে। আপনি একটা জিনিস দেখেন, যে জায়গায় এই দুদিন আগে খাল উদ্বোধন করতে গেছে, খাল উদ্বোধন করতে গিয়ে ওখানে যে রেড কার্পেট, তাহলে আপা আপনি এই যে গাড়ির কথা বললেন, এটা কিন্তু খুব সামান্য একটা জিনিস। এই যে রেড কার্পেট ওখানে, আমরা তো বাংলাদেশের মাটিতে বড় হয়েছি, আমরা কিভাবে বড় হয়েছি এটা আমরা জানি। আমাদের যে জায়গায় মনে করেন যে এখনো 25% লোক দারিদ্র সীমার নিচে, আমরা একটা খাল উদ্বোধন যদি করতে যাই এবং ওখানে যদি 3জন উপদেষ্টা যাওয়া লাগে এবং ঠিক ওই জায়গায় আপনি দেখেন রেড কার্পেট বিছানো লাগে, তাহলে আমাদের অপচয়টা কি পরিমাণ হচ্ছে। আমরা বলতেছি যে আমাদের ব্যাংকগুলো ফাঁকা, আমরা বলতেছি যে আমাদের কোনো ধরনের পয়সা নাই, আমাদের রেমিটেন্স নাই, আমাদের সবকিছু নিম্নগতি। সেই জায়গায় আমি একটা উদ্বোধন করতে যাচ্ছি, রেড কার্পেট আমার লাগতেছে ওখানে। তাইলে আপনি কোন জায়গাটায় আপনি উদাহরণটা দিবেন? দেখেন, আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, একটা জিনিস আমি ধরি, একটা দলীয় প্রধান বা একটা দলের কোনো লোক যখন নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসেন অথবা কোনো দায়িত্বে আসেন, সে কিন্তু স্ট্রাগল করতে 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 সে ওই জায়গায় আসেন, সে কিন্তু দেশের মানুষের কথা সবার আগে চিন্তা করেন। কিন্তু এই যে আপনার যে অবৈধ সরকার 5ই আগস্টের পরে, 8ই আগস্ট বা 9ই আগস্ট যারা দায়িত্ব নিলেন, তারা তো আসলে জনগণের কাছে কমিটেড না। তারা যা মন চায় তারা তাই করতে পারবে, তারা যা চাচ্ছে তাই করছে। দেখেন, একটা জিনিস হচ্ছে কি, যে বাংলাদেশের অর্থনীতি আজ কোথায়? যে জায়গায় আমার প্রবৃদ্ধি ছিল 6%, সেই জায়গায় আজকে আমার প্রবৃদ্ধি হচ্ছে 1.8%। মাননীয় প্রধানমন্ত্রী ওই দিন অনলাইনের একটা বক্তৃতায় বললেন যে, সরি, আমি মাননীয় প্রধানমন্ত্রী বলতেছি এই কারণে, কারণ এখনো আইনত উনি বর্তমান প্রধানমন্ত্রী,
আপনি যেভাবে যান, যেদিকেই যান। যার কারণে আমি বলছি যে যে জায়গায় আমার বাজেট আছে, বাজেট অলরেডি পেশ করা আছে, টাকাটা অলরেডি আছে, তাহলে আমার টাকাগুলা গেল কোথায়? আমার এই যে প্রবৃদ্ধি, আমার 1.8 কেন নামলো? এখন এই টাকাগুলা কোথায় যাচ্ছে? যাচ্ছে হচ্ছে ব্যক্তিগতভাবে। আপনি দেখেন প্রত্যেকটা উপদেষ্টার চাল চলন, 5ই আগস্টের আগের চাল চলন দেখেন, তাদের কাপড় চোপড় দেখেন, তাদের বিহেভিয়ার দেখেন, সবকিছুতে। তো এখন আপনি শুধুমাত্র যে এই যে কালের কণ্ঠে শুধুমাত্র একটা পত্রিকা, তারা বললো যে একজনের জায়গায় 3টা 4টা, একজনে তার নিজের জন্য গাড়ি ইউজ করতেছে, তার ফ্যামিলির জন্য গাড়ি ইউজ করতেছে, তার বাচ্চা কাচ্চা গাড়ি ইউজ মনির ভাই করতেছে, আমি একটু ঠিক আপনার আছে? সাথে অ্যাড করি। ইভেন মনির ভাই জি আমি আপনার সাথে একটু অ্যাড করি, 5টা পর্যন্ত গাড়ি ইউজ করতেছে। আমি এই জি এই ঘটনাটা রিপোর্টটা পেশ হওয়ার পরে আমি 2টা স্ট্যাটাস দেখছি। একটা হচ্ছে ফাইয়াজ নামে একজন সম্ভবত আইসিটি ডিপার্টমেন্টের কিছু একটা সে নিয়োগ পাইছে, হ্যাঁ। তো আরেকজন হচ্ছে ফিরোজ আহমেদ, উনি হচ্ছেন বাম কোন একটা দলের সাথে জড়িত। উনি ওনাদের দলকে অনেকে আসলে বিভিন্নভাবে নামে অভিহিত করে থাকেন, কিন্তু আসলে উনি এই ক্ষমতার সাথে যুক্ত হয়েছেন এবং যেই সংবিধান ওনারা মানে চেঞ্জ করার চেষ্টা করতেছিলেন, এই প্রক্রিয়ার সাথে উনি জড়িত আছেন। তো ওনাদের দুইটা লেখা আমি দেখলাম। ওই 2টা লেখার ভিতরে ফাইয়াজ নামে যে ভদ্রলোকটা, এই ভদ্রলোকটা হচ্ছে আইসিটি ডিপার্টমেন্টে আছে। তো উনি খুব অনেক লম্বা করে একটা লেখা লিখছেন, লিখে বলছেন যে এই গাড়ি নিয়ে আমি পার্সোনাল গাড়ি নিয়ে যাইতে পারি না, ভিতরে ঢুকতে পারি না, রাস্তার উপরে দাঁড় করাইতে হয়, হ্যাঁ। এই সরকারি গাড়ি হইলে খুব সহজে ঢুকে যাওয়া যায় স্টিকারের জন্য, হ্যাঁ। এগুলো কিছু বিষয় আছে। তো উনি সব কথার শেষ কথা লাস্টে এসে একটা কথা বলছে যে এখানে 85 কোটি টাকার মতন খরচ হয়েছে, তো আমি 25 কোটি টাকা দিয়ে দিব, হ্যাঁ, আমাকে এই হিসাবটা দিই। তো আমার কথা হচ্ছে যে এই কাজটা যদি 85 কোটি না 85 লাখ, সম্ভবত 85 লাখ, আমি অ্যামাউন্টটা ভুল বলছি, 85 লাখ। তো 85 লাখ যদি খরচ হয়ে থাকে, উনি যদি এখন এটা অফার করেন যে উনি ফেরত দিবেন, দ্যাট মিনস হি নিউ অ্যান্ড মানে সে এটা জেনে এটা বলতেছে যে সেটা অন্যায় করছে বা অপরাধ করছে, সেই কারণে এখন টাকাটা সে ফেরত দিতে চাচ্ছে। অর্থাৎ সরকার থেকে একটা টাকা যে তারা নিয়েছে, যে টাকাটা আসলে বিভিন্ন ধরনের কাজে ব্যয় করেছে, আসলে এটা একটা অপরাধ সংগঠিত করেছেন বলে উনি স্বীকার করছেন, এবং সেটা সরাসরি স্বীকার না করলে উনি হয়তো ঘুরায় বলছেন যে না, আমি টাকাটা ফেরত দিতে চাই। এটা গেল এক। 2 নম্বর কথা হচ্ছে যে ফিরোজ আহমেদ নামে যে ভদ্রলোক, ওনাকে আমি অনেকদিন ধরে চিনি। উনি বিভিন্ন ধরনের আন্দোলনের সংগ্রামের সাথে জড়িত, যদিও ওনাদের সামনে দর্শকের চেয়ে মাইকের পেছনে মানুষ বেশি থাকে দেখছি। যাই হোক, এখন উনি এই সরকারের পক্ষে খুব বিশদ একটা লেখা লিখেছেন, হ্যাঁ। অর্থাৎ এতদিন পর্যন্ত আমি দেখি নাই কোনো সরকারের পক্ষে উনি কোনো কথা লিখছেন, হ্যাঁ। তো এই সরকার যেহেতু ওনারা ওন করতেছেন, তো ওনারা এই বিশদ একটা লেখা লিখছেন। এই বিশদ লেখার মূল বক্তব্যটা হচ্ছে যে আমলারা খুব খারাপ, সচিবরা খুব খারাপ, তো তারা আমাদেরকে ভুল টুল বুঝিয়ে এই গাইডগুলো বসাই দিছে, আমরা এটা ব্যবহার করতেছি। তো তারা যদি খুব খারাপ হয়ে থাকে, আপনারা তো আমলা না, আপনারা তো যদি বলা হয় যে রাজনৈতিক নেতাও না, আপনারা এক ধরনের সুশীল সমাজ। তো সুশীল সমাজের আপনাদের অ্যাকাউন্টেবিলিটি নাই? আপনারা নিজেরা কি খরচ করছেন আর কি করছেন না আপনারা সেটা জানেন না? হ্যাঁ, একজন এসে আপনার মুখে একটা মিষ্টি গুজে দিল, আপনি কোনো কিছু না বুঝেই আপনি মিষ্টিটা খেয়ে নেবেন? হ্যাঁ, তো বিষয়টা আসলে খুব হাস্যকর হয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে তাদেরকে ভুল বোঝানো হচ্ছে এক, অথবা হচ্ছে যে না, আমাদেরকে যদি বলা হয় কত টাকা খরচ হয়েছে, আমরা না হয় এটা টাকা দিয়ে আমাদেরকে মাফ করে দিন, বিষয়টা এরকম দাঁড়াইছে। কিন্তু আসলে অপরাধটা তো হচ্ছে এই যে 21 লক্ষ টাকা 2 দিনে শুধু হেলিকপ্টারের বিল দিছে। এই যে ছেলেটার নাম হচ্ছে আসিফ মনে হয়, না আসিফ, 2 দিনে শীত বস্ত্র বিতরণ করতে যাওয়ার জন্য 21 লক্ষ টাকা শুধু হেলিকপ্টারের বিল। হ্যাঁ, আমি এটা অফিসিয়াল অর্ডারটা আমি দেখলাম, তার ভিতরে 8 লক্ষ টাকা মনে হয় পেমেন্ট হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে 21 লক্ষ টাকা যদি আপনি হেলিকপ্টারের বিল দেন, তাহলে আপনি আসলে কয় লক্ষ টাকার আসলে শীত বস্ত্র বিতরণ করছেন 2 দিনে? হ্যাঁ, এটা এই প্রশ্নটা আমার আছে। এই প্রশ্নটা আমি ছুড়ে দিয়েছি, জানি না কেউ প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা। এই প্রশ্নের উত্তর বাঁধন জনগণ খুঁজে নেবে। এটা আমরা নিজেরাও জানি প্রশ্নের উত্তর কোথায় নিহিত। এটা নতুন করে যোগ করার কিছু নেই। আমরা এ ধরনের প্রশ্ন করব, কারণ প্রশ্ন জারি না রাখলে মানুষের অ্যাকাউন্টেবিলিটির জায়গা আর কোথাওই থাকে না। যেহেতু আমাদের মেইন স্ট্রিম মিডিয়া বন্ধ এবং অন্যান্য জায়গার জবাবদিহিতার জায়গাও মোটামুটি রুদ্ধ, সেই কারণে আমাদের এই অল্টারনেটিভ মিডিয়াতে অনবরত প্রশ্ন ছুড়ে দিতে হয়। বাঁধন, আমি মনির ভাইয়ের কাছ থেকে আপনার কাছে আসছি। আমাদের আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ
ফেব্রুয়ারি জুড়ে লিফলেট বিতরণের একটা কর্মসূচি হাতে নিয়েছে। আজকে আমার এখানে 4 তারিখ সকাল, বাংলাদেশের 4 তারিখ রাত। তো এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আপনি কি দেখতে পাচ্ছেন? এই কর্মসূচি নিয়ে কিন্তু প্রেস সচিবও দেখা যাচ্ছে যে একটা বক্তব্য দিয়ে দিয়েছেন। এবং আপনি যদি দেখতে পান যে এর আগে যেটা হয়েছে যে দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখার যে একটা কর্মসূচি ছিল, তখনও কিন্তু মানুষ দলমত নির্বিশেষেই আমরা দেখতে পেয়েছি যে বেশ একটা উদ্দীপনা তাদের মধ্যে কাজ করেছে। এবং এর জন্য অনেকে 2 জন মানুষ প্রাণও হারিয়েছেন আমার যতটুকু মনে পড়ে। তো এই যে লিফলেট বিতরণের কর্মসূচি শুরু হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আপনি কি ধরনের উৎসাহ উদ্দীপনা এবং নেতাকর্মীদের মাঝে এর প্রভাব কিরকম দেখতে পাচ্ছেন এবং এর ফলাফল কেমন হতে পারে বলে আপনি আশা করছেন? দেখেন, যখন এই কর্মসূচিটা দেয়া হয় আমি আসলে খুব স্কেপটিক ছিলাম, হ্যাঁ, যে আসলে এই কর্মসূচিটা সফল করতে পারবে কিনা। মানুষজন ঘরে থাকতে পারতেছে না, রাস্তায় নামতে পারতেছে না, মানুষজন এলাকা ছাড়া, মানুষজন নিজের দেশ ছাড়া, হ্যাঁ। তো আমি এটা নিয়ে 2টা লাইভও করছিলাম। তো সেই লাইভগুলোতে আমি যারা এসেছিলেন, গিয়ে ছাত্রলীগের সেক্রেটারি ইনান আসছিল, তো তাকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে এই কর্মসূচি কি বুঝে দিলা, হ্যাঁ। তো বিষয়টা আসলে যে মানে আমাদের ভিতরে এক ধরনের কিন্তু ভয় ছিল, তাই না? 5ই আগস্টের পর থেকে আমরা যা দেখতেছি সারা বাংলাদেশে, যে একের পর এক প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন মানুষ হত্যা করা হচ্ছে, 900 কতজন যেন মারা গেছে 3 মাসে। তো এই যে বিষয়গুলি আসতেছে, এবং এগুলো কিন্তু সিলেক্টিভ মানুষ হত্যা করা হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি। তো এই পরিস্থিতিতে আওয়ামী লীগের মানুষজন, ছাত্রলীগের ছেলেরা যেখানে ঘরে থাকতে পারতেছে না, যেখানে মাঠে নামতে পারতেছে না, সেখানে হুট করে এরকম একটা কর্মসূচি নিয়ে আমার খুব একটু রাগই ছিল। কিন্তু তারপরে দেখলাম যেদিন কর্মসূচি শুরু, অর্থাৎ 1 তারিখ থেকে 5 তারিখ সারা বাংলাদেশে আমরা দেখছি যে মানুষজন ছবি দিচ্ছে, ভিডিও দিচ্ছে, মানুষজন রাস্তায় নেমে আসছে, মানুষজন। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যখন লিফলেটটা হাতে দিচ্ছে, যে দিচ্ছে সে তো তার রাজনৈতিক কাজটা করছে, অর্থাৎ শেখ হাসিনা হুকুম করছে যে আপনি রাস্তায় নামেন, আপনি লিফলেটটা দিয়ে আসেন, হ্যাঁ, উনি দিচ্ছে, কিন্তু যেই মানুষটা গ্রহণ করছে সে কিন্তু হাসি মুখে গ্রহণ করছে। সে কিন্তু ওই যে লিফলেটটা শেখ হাসিনার লিফলেট বলে যখন তারা দিচ্ছে, তখন লিফলেটটা গ্রহণ করছে, পড়তেছে, আশেপাশের মানুষকে দিচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। এখন কিছু কিছু জায়গায় আক্রমণ যে হচ্ছে না সেটা কিন্তু না। অর্থাৎ যারা লিফলেট বিতরণ করতে যাচ্ছে, আমি দেখেছি 2 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং শফিক আমাদের যিনি হচ্ছে এই যে শফিকুল সাহেব, জাসমিন শফিকুল সাহেব, উনি যেটা বলেছেন যে হচ্ছে যে লিফলেট বিতরণ করা হলে, মাঠে নামলে যারা এই রাজনৈতিক দলের কর্মী আছেন আওয়ামী লীগের, তাদেরকে গ্রেফতার করা হবে। এখন আপনি একটা জিনিস বোঝান আমাকে, সেটা হচ্ছে যে তারা যে এই বিস্তর আলোচনা করে এসেছেন জুলাই মাস থেকে, ফ্যাসিস্ট ট্যাসিস্ট এই সেই বিভিন্ন কথাবার্তা ওনারা বলেছেন। আসল ফ্যাসিস্টের রূপ কি, আসল ফ্যাসিজম কাকে বলে? আমি বাঁধন এখানে আমি বারবার বলি, প্রত্যেক প্রোগ্রামে জিজ্ঞেস করি, আমি নিজেও বলি, ফ্যাসিস্টের সংজ্ঞাটা কি? এটা যদি হ্যাঁ, সহজ করে বলতেন, কোন কিতাবি ভাষায় না। ফ্যাসিস্টের সংজ্ঞা বলতে যে আপনি যে একটা বোঝেন যে একটা রাজনৈতিক কর্মসূচি, তাই না? এই রাজনৈতিক কর্মসূচিটা ইউরোপের একটি রাজনৈতিক দল তারা ঘোষণা করেছিল। এখন তাদের সেই রাজনৈতিক কর্মসূচির ভেতর দিয়ে কিছু বিষয় তারা প্র্যাকটিস করছিল। সেই প্র্যাকটিস গুলো কি, যে না, মিডিয়াকে কথা বলতে দেয়া যাবে না, বিশেষ কোনো দলের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না। আপনি খেয়াল করেন এগুলো রিলেট করতে পারতেছেন কিনা, হ্যাঁ। এবং যেই মানুষগুলা এই ধরনের ডিসিডেন্ট, অর্থাৎ যারা সমালোচনা করছে, তাদের উধাও হয়ে যাবে, হ্যাঁ। তো আপনি যদি আওয়ামী লীগের আমলের কথা বলেন, আপনি আওয়ামী লীগের আমলে যারা প্রতিবাদ করছে, যারা কথা বলেছে, যারা আওয়ামী লীগের সমালোচনা করেছে, আপনারাই তো করেছেন। আমি নিজে করছি, তাই না? আপনারাই তো করেছেন। হ্যাঁ, আমি সরাসরি আওয়ামী লীগের সমালোচনা করছি, হ্যাঁ। তো সেই সমালোচনা যারা করছে তাদের সাথে আওয়ামী লীগের আচরণটা কি, আর বর্তমানে আচরণটা কি? বর্তমানে আচরণটা হচ্ছে আপনি একটা লিফলেট দিতে যাবেন, তো সেই লিফলেটটা আপনি দিতে পারবেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি আওয়ামী লীগ করেন। ইউ হ্যাভ না, ইউ হ্যাভ ডিডন্ট এনিথিং, আপনি কিছুই করেন নাই, হ্যাঁ। ইউ ডিডন্ট ডু এনিথিং, আপনি কোনো অপরাধ করেন নাই। আপনার অপরাধটা কি? আপনি আওয়ামী লীগ করেন, একটা লিফলেট দিতে গেছেন, হ্যাঁ। তো আপনি যদি জেনোসাইডের কথা যদি আপনি সামনে আনেন, আপনি এই যদি জায়গাটাতে বাঁধন আমি আপনার কাছে আসবো, এটা আপনার কাছ থেকে আমার বিস্তারিত শোনার আছে। আমি তার আগে মনির হ্যাঁ, ভাইকে জিজ্ঞেস করবো, মনির ভাই দেশ জুড়ে যে আচ্ছা, আমি লিফলেট। একটা জিনিস বলতে ভুলে গেছি, সরি। আমি একটা জিনিস অ্যাড করি, জাস্ট একটা মিনিট। সেটা হচ্ছে যে
আওয়ামী লীগ কিন্তু প্রথমে একটা কর্মসূচি দিয়েছিল, হুম, সেই কর্মসূচিটা দেওয়ার পরে এই যে মানুষের যে আগ্রহ, মানুষের যে হুম, উদ্দীপনা, মানুষের ভিতরে যে এই যে একটা শাসন, এই শাসনের বেড়াজাল থেকে বের হওয়ার জন্য মানুষের যে মানুষ আকাঙ্ক্ষা। বাইরে এসে যে সামনে এসে যে অংশগ্রহণ করছে, সেই অংশগ্রহণের অবস্থাটা দেখে আওয়ামী লীগ কি করছে, আওয়ামী লীগ কিন্তু একটা কর্মসূচি যুক্ত করে দিয়েছে, অর্থাৎ 17 ফেব্রুয়ারি আপনার হচ্ছে মশাল মিছিল যুক্ত করে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু খুব রিসেন্টলি যুক্ত করছে এবং এটা অনেকেই জানে না, এটা জানানোর জন্য আমি আসলে বললাম। হ্যাঁ, সরি মনির ভাই, আপনি না, বলেন। কোনো অসুবিধা নেই না, বাঁধন। থ্যাংক আপনি ইউ। কিন্তু জেনোসাইডের বিষয়টা আমরা নিয়ে আলাপ করব বাঁধন। এই জায়গাতে আমাদের একটা ইনপুট দেওয়ার আছে আপনার কাছ থেকে। আমি মনির ভাইয়ের কাছে যাব। মনির ভাই, সারা দেশে লিফলেট বিতরণের যে কর্মসূচি শুরু হয়েছে, আপনি তো অনেক তৃণমূল নেতার সাথে কর্মীর সাথে যুক্ত, তাদের কাছ থেকে আপনি কিরকম সাড়া পাচ্ছেন এবং এর যে প্রভাব, এটা আমি আপনার কাছ থেকেও জানতে চাই। ধন্যবাদ আপা। আমি আসলে আমার পরিচয়, আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম, সক্রিয় একজন কর্মী ছিলাম। সেই 97 সাল থেকে 97-98 সাল থেকেই আমি কিন্তু মাঠে এবং তৃণমূলের একজন কর্মী ছিলাম। তো সেই হিসেবে আমার যত বন্ধু বান্ধব ছিলেন তৎকালীন সময়ের, যারা আমরা একসাথে ছাত্রলীগ করেছিলাম, তাদের কাছ থেকে যে রেজাল্ট গুলো আমরা পাচ্ছি, আসলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ গত 5 মাস শুধু এই কর্মসূচিগুলোর অপেক্ষায় ছিল। তারা অধীর আগ্রহে কিন্তু, যারা সাধারণ জনগণ, তারা কিন্তু এই আগ্রহটা নিয়ে তারা কিন্তু বসেছিল যে আওয়ামী লীগ কখন একটা কর্মসূচি দিবে, কখন তারা এটার সাথে একাত্মতা পোষণ করতে পারবে। কারণ আপা, আমি আমি কিন্তু একেবারেই তৃণমূলের সাথে সংযুক্ত। আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা আজকে ছাত্রলীগ করছে, এরকম অনেক ছাত্রলীগ ছেলের সাথে, অনেকেই কর্মীর সাথে কিন্তু আমার যোগাযোগ হয়, প্রতিদিন কথা হয়, এবং তারা প্রতিদিন কি করছে তারা কিন্তু সেই জিনিসটাও কিন্তু, যেমন আমি একটা ছেলের কথা এখানে উল্লেখ করতে পারি, যে আমাদের ছাত্রলীগের ছোট ভাই সুমন সর্দার, সে যে একটা কাজ করলো সেটা হচ্ছে যে সে কিন্তু আপনার প্রধান উপদেষ্টার বাসভবনের ওয়ালের ভিতরে সে কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু লিখে দিয়ে আসলো, এবং সে কিন্তু বিন্দু পরিমাণ ভয় করলো না। তো এতে কি বোঝা গেল যে আমাদের পুরো বাংলাদেশের যে ছাত্রলীগের ছোট ভাইরা আছেন, তারা কি করছেন, তারা তাদের একই তো দেখেন, তারা কিন্তু এমনি ঘরে থাকতে পারছেন না। সাধারণ জনগণ যারা আওয়ামী লীগের সাপোর্টার, যারা আওয়ামী লীগ নিয়ে কথা বলে, ইভেন যারা বলে যে আমরা আগে 5ই আগস্টের আগে ভালো ছিলাম, তারাও কিন্তু ঘরে থাকতে পারছেন না। সেই জায়গায় আমাদের ছাত্রলীগের ভাইয়েরা কি করছেন, তারা কিন্তু এই যে আওয়ামী লীগের যে 1 ফেব্রুয়ারি থেকে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু তারা একেবারেই কিন্তু নেমে পড়েন, এবং ওইটার রেজাল্ট কিন্তু আমরা হাতে হাতে পাচ্ছি। আমরা কিন্তু সাধারণ মানুষের ভিতরে যে উৎসাহ, যে উদ্দীপনা, এই যে বাদন ভাই কিছুক্ষণ আগে যে কথাটা বলছেন, যে তারা এই যে লিফলেটটা তারা নিচ্ছে, এটা কিন্তু হাসি মুখে নিচ্ছে। তারা কিন্তু ব্যাপারটা এমন না যে তাদেরকে জোর করে দেওয়া লাগতেছে। কারণ দেখেন একটা জিনিস, বাংলাদেশের 80% মানুষ জানে যে বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র দল যারা স্বাধীনতার যুদ্ধ থেকে আজকের এই দিন পর্যন্ত শুধু ভালো, জনগণের উন্নয়ন, জনগণের ভালোর কথা চিন্তা করে এসেছে। অন্য কি কি করেছে সেটা আমি জানি না, বাট বাংলাদেশের 80% মানুষ বিশ্বাস করে বাংলাদেশ, আওয়ামী লীগ যখন হেরে যায় তখন সারা বাংলাদেশ হেরে যায়, আর যদি আওয়ামী লীগ জিতে যায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জিতে যায়। তো আমার বিশ্বাস, আমরা যেভাবে কর্মসূচি, বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যেই কর্মসূচিগুলো দিয়েছিলেন, আমাদের বিশ্বাস আমরা এই কর্মসূচিগুলোকে দিয়ে জনগণের সাথে আওয়ামী লীগের একটা সেতু বন্ধন আমরা তৈরি করতে পারবো, অথবা অলরেডি আমরা তৈরি করতে পেরেছি, এবং এটাকে আমাদেরকে একটু মজবুত করার জন্য ভবিষ্যতে এই যে আমাদের মার্চ মাস আসছে, তখন হয়তো নতুন আরো এর চেয়ে ভালো কিছু কর্মসূচি আমাদেরকে দিতে হবে। ধন্যবাদ আপা। থ্যাংক ইউ মনির ভাই। বাঁধন, আমরা যেটা বলছিলাম যে আমরা শুরু থেকে শুনে আসছি, আমরা যদিও কখনো তালিকা পাইনি বা আমি অন্তত দেখতে পাইনি যে গত 5 মাসে কোনো ধরনের একটা নির্দিষ্ট কেস নিয়ে কোনো বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা শুধু শুনতে পেয়েছি যে এতজন মারা গিয়েছে, অতজন আহত হয়েছে, নিয়মতান্ত্রিক যেটা আর কি বাঁধন, একটা
কেস হওয়া, সেটা তদন্ত হওয়া, তার পরিবারবর্গকে সংশ্লিষ্ট করা, তদন্ত রিপোর্ট দেওয়া, চার্জশিট দেওয়া, এগুলা কিন্তু আমরা দেখতে পাইনি। তারা বলে যাচ্ছেন বা আমাদের অনেকেই বলছেন, মিডিয়া বলছে যে গণহত্যা হয়েছে, গণহত্যা হয়েছে। মাথুন, জেনোসাইডের তো কিছু লক্ষণ আছে। জেনোসাইড বলতে কি বোঝা যায় এবং জেনোসাইডের পরিপ্রেক্ষিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায়? প্রেস সচিব নানা ধরনের কথা বলছেন যে লিফলেট বিতরণ করলে গ্রেফতার করা হবে। এই যে বিষয়গুলো, এগুলোকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করছেন? আপনার এ বিষয়ে অভিমত কি? দেখেন, জেনোসাইড বলতে হলে আপনাকে কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আপনি যদি আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটাই আপনি যদি জেনোসাইড বলতে হয়, গণহত্যা বলতে হয়, আপনাকে ওই সংজ্ঞার ভেতর দিয়ে যেতে হবে। এর বাইরে কোনো কিছু আসলে জেনোসাইড না। হ্যাঁ, এবং সেইখানে কিছু জিনিস বলা আছে, 4টা গ্রুপের কথা বলা আছে। আপনি যদি কোনো ন্যাশনালিটি, অর্থাৎ একজন মানুষ একটা ন্যাশনালিটি বিলং করে, অথবা একজন মানুষ একটা রেশিয়াল গ্রুপ বিলং করে। রেশিয়াল গ্রুপ মানে হচ্ছে ধরেন কালো, হ্যাঁ, যদি আপনি গায়ের রং দিয়ে বোঝান, কালো গ্রুপ বিলং করে, অথবা কোনো ধর্মীয় কোনো গ্রুপ বিলং করে, হ্যাঁ, অথবা কোনো পলিটিক্যাল গ্রুপ বিলং করে। হ্যাঁ, আপনার এই যে 4টা, হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি জুলাই আগস্টের সময় যারা মারা গেছে বা মেটিকুলাসলি যাদেরকে হত্যা করা হয়েছে, তারা কি সবাই একই গ্রুপ বিলং করে? না। একই গ্রুপ বিলং করে কারা? যদি আপনি পুলিশের দিকে তাকান তাহলে তারা একই গ্রুপ বিলং করে। অর্থাৎ যেই রাজনৈতিক টার্ময়েলের ভিতরে বিভিন্ন ধরনের ঘটনার মধ্য দিয়ে কিছু লাশ ফেলা হয়েছে স্নাইপিং করে, মানে যেখানে কেউ নাই, পুলিশ নাই, কোনো ছাত্র নাই, সেখানে শিশুদেরকে হত্যা করা হয়েছে। তো সেইখানে এই যে মেটিকুলাস প্ল্যানের মধ্য দিয়ে যারা মারা গেছে, তাদের এই সমষ্টিকে যদি আপনি একত্রিত করেন, এটা কিন্তু কোনো আপনি রেসের আন্ডারে ফেলতে পারবেন না, কোনো ন্যাশনালিটির আন্ডারে ফেলতে পারবেন না, যাদেরকে নিধন করার জন্য আপনি যদি বলেন যে না কোনো নেশন পুরোটাকে নিধন করার জন্য চেষ্টা করেছে, সেটাও আপনি বলতে পারবেন না। কোনো ধর্মীয় গোষ্ঠীও না, এখানে কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর মানুষ মারা যায় না, এখানে বিভিন্ন ধর্মের মানুষ মারা গেছে, এবং কোনো পলিটিক্যাল আইডিওলজির মানুষও মারা যায় নাই। তারা একটি ইস্যু ভিত্তিক আন্দোলনে এসেছিল। তারা সরাসরি সবাই একটি রাজনৈতিক দলকে বিলং করে না। এখন আবার আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সিস্টেমেটিক্যালি, এখানে একটা কথা আছে যে সিস্টেমেটিক্যালি আপনি যদি তাদেরকে খুন করেন, অর্থাৎ আপনি খুব পরিকল্পনা অনুযায়ী তাদেরকে খুন করেন, 1। 2 নম্বর হচ্ছে যদি আপনি জন্মগ্রহণ করতে না দেন কোনো গোষ্ঠী, এখানে কিছু বিষয় আছে, কিছু ক্রাইটেরিয়া আছে যে এই বিষয়গুলিকে আপনাকে থাকতে হবে যদি গণহত্যা বলতে হয়। তাহলে এখানে এই গণহত্যাটা আসলে গণহত্যার কোনো সংজ্ঞায়িত হয় না, 1। 2 নম্বর হচ্ছে যে পুলিশ যে মারা গেছে তাদেরকে কিন্তু আপনি যদি খেয়াল করেন, 16 তারিখে পুলিশের আইজি বলেছিলেন যে সারা ঢাকা বিভাগের ভেতরে 92টা না 93টা পুলিশ ফাঁড়ি আক্রমণের শিকার হয়েছে। তার মানে ওই দিন লক্ষ্যবস্তু ছিল পুলিশ। শুধু ওই দিন না, ওই দিন থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত, 5 তারিখের পরেও লক্ষ্যবস্তু ছিল পুলিশ। তার কারণ কি? কারণ পুলিশ হচ্ছে একটি দেশের জনগণের নিরাপত্তা দিচ্ছিল। তারা মেট্রো রেলকে রক্ষা করতেছিল। তারা যদি আপনি ইয়ার কথা বলেন, উড়াল সড়কের কথা বলেন, উড়াল সড়ককে রক্ষা করতেছিল। এটা তো তাদের দায়িত্ব, এবং তারা আক্রমণের শিকার হলে তারা গুলি করবে, এটাই হচ্ছে তাদের বিষয়। এর ভিতরে কিছু জিনিস সরাসরি মেটিকুলাস প্ল্যানের অংশ। তো বিষয়টা হচ্ছে যে আপনি যখন গণহত্যার কথা বলতেছেন, গণহত্যার সংজ্ঞায় এটা পড়তেছে না, কিন্তু গণহত্যার সংজ্ঞায় এটা পড়তেছে যদি আপনি বলেন যে না, অমক রাজনৈতিক দলের কাউকে আমি নামতে দিব না, নামলেই তাকে গ্রেফতার করা হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশের কোনো আইনে, বাংলাদেশের এক্সিস্টিং কোনো আইন ব্যবস্থায় কি এটা বলা আছে যে এই নিষিদ্ধ সংগঠন ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর কর্মীরা রাস্তায় নামতে পারবে না? কোনো আইনে কি এটা বলা আছে যে এই রাজনৈতিক দলের কোনো এক ধরনের রাজনৈতিক দলের কর্মী যারা জঙ্গি গোষ্ঠী না, হ্যাঁ, তারা রাস্তায় নামলে সরকার সরাসরি এই কথা বলতে পারে যে তাদেরকে প্রতিহত করা হবে, গ্রেফতার করা হবে? এই জায়গাটা জঙ্গি গোষ্ঠীকে কি রাস্তায় নামতে বাধা দেওয়া হচ্ছে না। আপনারা দেখছেন হিজবুত তাহরীর 5 তারিখের পর থেকে সারা ঢাকা শহরে মিছিল করে বেড়াইছে।
বড় বড় পতাকা নিয়ে। আমি সেইখানে আসতেছি। তো আপনি যখন এই কথাটা বলতেছেন, আপনি যখন শুধু আওয়ামী লীগের মানুষ মেরে ফেলতেছেন, হ্যাঁ, এবং আওয়ামী লীগের মানুষ মরার পরে আপনি একটা কথা বলতেছেন না। 5 তারিখের পরে থেকে এখন পর্যন্ত কতগুলো আওয়ামী লীগের মানুষ মারা গেছে, অসংখ্য, এগুলো রিপোর্ট হইতে দিচ্ছে না। হ্যাঁ, তো এই যে রিপোর্ট হইতে দিচ্ছে না, মানুষকে মারা হচ্ছে এবং সরাসরি ঘোষণা করা হচ্ছে যে অমুককে 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 আমরা রাস্তায় নামতে দিব না। হ্যাঁ, তো এর মানে কি? এর মানে ইউ আর কমিটিং এ জেনোসাইড। আপনি একটি জেনোসাইড করতেছেন। এটা ডকুমেন্টেড, ওয়েল ডকুমেন্টেড। আমি এইটাতে খুশি যে তারা সরাসরি প্রকাশ্যে বলতেছে, কারণ তারা নিজেরা নিজেদের ডকুমেন্টেশন রেখে যাচ্ছে যে তারা একটা জেনোসাইড করে যাচ্ছে, তারা একটা ফ্যাসিজমের যে ফ্যাসিস্ট যে ব্যবস্থা, সেই ব্যবস্থার ভিতর দিয়ে যাচ্ছে। এবং শফিকুল শুধু একা না, এখানে পুরো পুরো ব্যবস্থাটাই জড়িত, তাই না? আপনি যদি দেখেন, হাসনাতের কথা দেখেন, হ্যাঁ, হাসনাত তো এদেরই হচ্ছে মাঠের কর্মী বলেন, বা মাঠের যদি আপনি লাঠিয়াল বাহিনী বলেন, তাহলে লাঠিয়াল বাহিনীর সর্দারদের একজন, তাই না? তো এই লাঠিয়াল বাহিনীর সর্দাররা কি বলতেছে, অমক এই কে পেরে ফেলবো, সংবিধানকে ধূলিসাৎ করে দিব, মুজিববাদকে পদতলে। আরে বাবা, মুজিববাদ না থাকলে তোমার তো এই দেশের জন্মই হইতো না। তুমি কোথা থেকে আসলে বাবা? তুমিও তো মুজিববাদ নিয়ে এত বড় বড় কথা বলে এসেছো, এখন এসে তোমার হচ্ছে মুজিববাদ তোমার হচ্ছে চোখের শত্রু হয়ে দাঁড়াইছে। তুমি তো বেটা একজন একজন ক্যামিলিয়ন মানে হচ্ছে যে রং বদল করে, হ্যাঁ, গিরগিটি। তো বিষয়টা হচ্ছে যে এই যে যুথবদ্ধভাবে তারা আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক দলকে তারা নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে, এটাই আসলে মূলত এক ধরনের, আপনি যদি জেনোসাইড বলেন জেনোসাইড, গণহত্যা বললে গণহত্যা। এবং এই ধরনের গণহত্যার বিষয়টা, জেনোসাইডের বিষয়টা সামনে আসতেছে না, বরং তারা উল্টো বারবার এই কথাটা বলতেছে যে আওয়ামী লীগ গণহত্যাকারী দল। কারণ এই কথাটা বলতেছে কারণ তাদের যে অপরাধটা, সে অপরাধটা যেন সামনে না আসে। অর্থাৎ আপনি নিজের অপরাধকে ঢাকার জন্য অন্যকে দোষারোপ করতেছেন। হ্যাঁ, নার্সিসিস্টরা এরকম করে থাকে, কিন্তু তারা এই কাজটা করতেছে। এখন আপনি যদি বলেন যে আচ্ছা, এই যে গণহত্যাগুলি হচ্ছে, আওয়ামী লীগের উপর দিয়ে যে গণহত্যা এখন চলছে, এই গণহত্যার আসলে বিচার হচ্ছে না কেন? আপনি যদি খেয়াল করেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, ছাত্ররা যখন মারা গেছে, বিচার প্রক্রিয়া কিন্তু তখনই সাথে সাথে শুরু করা হয়েছিল। শেখ হাসিনা কিন্তু সরাসরি নিজে বলেছিলেন, জুডিশিয়ারি ইনকোয়ারি টিম গঠন করে দিয়েছিলেন, জুডিশিয়ারি ইনকোয়ারির যে উনি টিম গঠন করছিলেন, এবং তার ফ্যামিলিকে সরাসরি 10 লক্ষ টাকার সাথে সাথে কয়েকদিনের ভিতরে উনি দিয়েছেন। আর এখন কি হচ্ছে, আহতরা, মানে জুলাইয়ে আহতরা রাস্তাঘাটে ক্রিকেট খেলতেছে, তারা একে ঘেরাও করতেছে, তাকে ঘেরাও করতেছে। কয়জন মানুষ আছে, তাই না? তারা নিজেদের মানুষদেরকেই তারা দাম দিচ্ছে না, তারা বলতেছে যে এরা আহত লীগ। অর্থাৎ তার মানে তারা আসলে যাদের ঘাড়ে পা রেখে ক্ষমতায় এসেছে, যাদের মৃতদেহের উপর দিয়ে ক্ষমতায় এসেছে, তাদেরকেই তারা ওন করে না। হ্যাঁ, তারা একটা প্ল্যান নিয়ে ক্ষমতায় আসছে, সেই প্ল্যানটা সাকসেসফুল করে তারা সরবে, কিন্তু এত সহজেও আসলে তারা এই ক্ষমতা ছাড়বে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে তারা জানে ক্ষমতা থেকে গেলে তাদের মৃত্যু অবধারিত। বাংলাদেশের আইনেই, বাংলাদেশের সংবিধানেই তাদের মৃত্যু সুনির্দিষ্টভাবে লেখা আছে। মনির ভাই, আমরা বাদনের কাছ থেকে শুনছিলাম। হ্যাঁ, বলেন প্লিজ। আমি যদি একটু এখানে অ্যাড করতে চাই বাদন ভাইয়ের সাথে, যে এখানে যে 827 জন 28 জনের কথা বলা হচ্ছে যে তারা মারা গেছে, তাদেরকে মারা হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু নির্দিষ্ট একটা লিস্ট দিতে পারে নাই যে কারা কারা মারা গেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাদের ভিতরে কতজন স্টুডেন্ট। নাম্বার 2 হচ্ছে কতজন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। তারা হচ্ছে অনলাইনে এই লিস্টটা আছে। হ্যাঁ, কিন্তু এই লিস্টের সাথে কিন্তু বাস্তবতার মিল নাই ভাই, কারণ ওখানে মাত্র 43 জন স্টুডেন্ট, বাকি সবাই কিন্তু কাহিনী আছে সেই লিস্টে, যে যারা মারা গেছে এক্স্যাক্টলি না, এর ভিতরে কিন্তু আওয়ামী লীগেরই আছে, মনে করেন যে অলমোস্ট 97 জন আওয়ামী লীগের নেতা কর্মী আছে, 97 জন, যারা ওই 5ই আগস্টের ঘটনার সময় যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকেও কিন্তু এই লিস্টে ইনক্লুড করা হয়েছে যে তারা ওখানে মারা গেছে। কিন্তু দেখেন একটা জিনিস, মানে আপনার হচ্ছে পার্সোনাল সেক্রেটারি পিএস, তার নাম আছে লিস্টে।
তার নাম আছে না এখানে, তো এই যে যেহেতু সে গাজীপুরের মেয়রের সেক্রেটারি, তার নামটা ইন্ডিভিজুয়ালি কিন্তু আসছে এখানে। কিন্তু আমাদের 97 জন নেতাকর্মী কিন্তু ওই লিস্টের ভিতরে আছে, যারা তাদেরকে দাবি করা হচ্ছে যে 5ই আগস্টের এই গণহত্যায় যে নামটা দিচ্ছে গণহত্যা, তারা মারা গেছে। ব্যাপারটা কিন্তু আসলে তা না। তো এখন এর ভিতরে আছে মনে করেন যে কেউ কারেন্টের শক খেয়ে মারা গেছে, ঠিক আছে, তাকেও কিন্তু এই লিস্টে ঢুকানো হয়েছে, ঠিক আছে। কেউ হসপিটালে মারা গেছে, তাকেও কিন্তু এই লিস্টে ঢুকানো হয়েছে। তো দেখেন, কিন্তু পেট খারাপে আমরা সবাই পেট খারাপে মারা গেলেও সেও হচ্ছে জুলাই শহীদ, বিষয়টা কি এরকম? এখানে তো এক্স্যাক্টলি সেটাই বিএনপি বলেছে তাদেরও 422 জন নেতাকর্মী মারা গিয়েছেন। এটা কিন্তু বিএনপির বক্তব্য, আমার বক্তব্য না। বিএনপির ওই 422 জন কি ওই লিস্টের ভিতরে আছে? ওই 422 জন ওই লিস্টের ভিতরেই আছে। তা এখন আপাস সমস্যাটা হচ্ছে কি, আসলে তারা নিজেরাও জানে না যে আসলে এখানে কতজন লোক মারা গেছে। কিন্তু আমরা আমাদের ব্যর্থতা দল হিসাবে, আওয়ামী লীগ হিসাবে আমাদের একটা ব্যর্থতা আছে যে আমাদের প্রয়োজন ছিল এই যে 827 জন, তাদেরকে ইন্ডিভিজুয়ালি ফাইন্ড আউট করা। কারণ আমাদের যথেষ্ট শক্ত একটা নেটওয়ার্ক আছে। আমরা যদি চাই তাইলে আগামীকালকে থেকে যদি সময় নেই, মাত্র 3 দিনে আমরা কিন্তু এই কাজটা করতে পারি। এটা কি আওয়ামী লীগের দায়িত্ব নাকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এবং সরকারের দায়িত্ব? দেখেন, আমি জানি না যে, দেখেন আমি জানি না এখন আইন শৃঙ্খলা বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন। বাংলাদেশে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নাই। এবং আইন শৃঙ্খলা বাহিনীটা কিভাবে বাইর করবে? আইন শৃঙ্খলা বাহিনী যেখানে তাদের পুলিশেরই 3200 সদস্য হত্যাকাণ্ডের শিকার। এটা আমরা একটু উজ্জ্বল রাখি মনির ভাই। এটা যেহেতু এখনো প্রমাণিত না এবং তথ্য দ্বারা সমর্থিত না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদেরই হত্যার হিসাব নাই, ওনারা জনগণের তাহলে জনগণের এটা কিভাবে বের করবে? আমি ঠিক এই কথাটাই বুঝাতে চাইলাম, তাই না? তারা তো বলছে না এদের হত্যার কোনো বিচার করা যাবে না। এখানে খুব সূক্ষ্মভাবে আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন 2024 সালে কতজন মারা গেছে এটা হিসাব বের করা যাচ্ছে না, আর তারা আমাদেরকে বলে যে 30 লক্ষ শহীদের লিস্ট দাও। এই দেখেন একটা যুদ্ধের ভিতরে মানুষের লাশ, যেটা হাজারে হাজারে মানুষের লাশ নদীতে ভেসে গেছে, যেখানে লাশ গণকবর দেওয়া হয়েছে, তারা আপনি 2024 সালে যেটা আপনি প্রত্যেকের একটা মোবাইল ফোন আছে, প্রত্যেকের একটা পরিচয় আছে, প্রত্যেকের একটা ন্যাশনাল আইডি আছে, সেটা আপনি বের করতে পারতেছেন না। আপনি বলতেছেন যে 1971 সালে শহীদদের লিস্ট দিতে। হ্যাঁ, তো এরা আসলে এতই ধুরন্ধর, এরা নিজেদের অপকর্ম ঢাকতে এতই ব্যস্ত থাকে যে তারা আসলে সবকিছু নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করে, যেই ধোঁয়াশার মধ্যে দিয়ে তারা তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে প্রতারণা করে একটি আন্দোলনের সাথে জড়িত করে এই জুলাই জুলুমের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের ভবিষ্যৎটাকে সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মনির ভাই কিছু বলতেছিলেন? মদন ভাই, আমি আসলে বলবো যে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না, অলরেডি যেই ধ্বংসটুকু হয়ে গেছে, আগামীকালকে থেকে যদি এটা টোটালি স্টপ হয়ে যায়, এটাকে রিপেয়ার করতে আরো কমপক্ষে 10 থেকে 15 বছর লাগবে। কারণ হচ্ছে এই জিনিসগুলো আমরা কিন্তু রিপেয়ার করে আনতে পারবো না, এত সহজ না জিনিসটা। আর আপনি একটা জিনিস দেখেন যে জুলাই জুলুমের যে কথাটা আপনি বললেন, আপনি ওনারা বলছেন যে 827 জন ওনাদের ভাষ্য অনুযায়ী, কিন্তু আমরা কি দেখতেছি গত 3 মাসে, শুধুমাত্র গত 3 মাসে বাংলাদেশে 927 জন হত্যাকাণ্ডের শিকার। এটা তাদের মুখের কথা, আমাদের না। 927 জন খুন হয়। তাহলে আসলে এই যে জুলাই হত্যাকাণ্ড, এটা আপনার জেনোসাইড। আর এই যে এখন 3 মাসে আপনার এই যে হত্যাকাণ্ডগুলো ঘটলো, তাইলে এটা কোনো জেনোসাইড না, রাইট? আসলে ঘটনা হচ্ছে কি, দেখেন 5ই আগস্টের পর থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিধন, যেটা হচ্ছে সেটা হচ্ছে ছাত্রলীগ নিধন, বা আওয়ামী লীগের যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে নিধন করো, ঠিক আছে? তো এখন একটা জিনিস
এই যে আইন শৃঙ্খলা অথবা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এগুলো নিয়ে কথা বলার সময় না আমাদের। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি যেটা বলবো, আমাদের যত রাজনৈতিক কর্মী আছে, আমাদের যত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের ভাতৃপ্রতিম যতগুলো সংগঠন আছে, আমাদের প্রত্যেকেরই উচিত যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ করা, জনগণকে সাথে নিয়ে। জনগণকে বুঝাইতে হবে, জনগণ অলরেডি বুঝে গেছে 5 মাসে যে কি হয়েছে কি হচ্ছে, তারা কতটুকু ধোঁকার শিকার হয়েছে। এখন আমাদের উচিত হচ্ছে, আমরা যারা সক্রিয় কর্মী আছি দেশে অথবা বিদেশে, যার যার অবস্থান থেকে যার যার জায়গা থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, জনগণের কাছে যাইতে হবে, হ্যাঁ আপনারা আসেন, আপনারা সাহস করে এই কথাটুকু বলেন। আমার বিশ্বাস এইভাবে যদি হয়, তাইলে মনে হয় না যে তারা বেশি দিন এইভাবে ক্ষমতাটা আঁকড়ে ধরে রাখতে পারবে। ধন্যবাদ আপা। বাদন, আমরা প্রায় 50 মিনিট কথা বলেছি। আমি আপনার কাছে এবং মনির ভাইয়ের কাছে এখন একই কমন প্রশ্ন করব। আমার প্রশ্ন হচ্ছে যে, এই যে আপনি একটা চলমান প্রক্রিয়া দেখতে পাচ্ছেন, আপনার কি কোনো জায়গায় মনে হচ্ছে যে এখানে -2 বা 3 প্রক্রিয়া তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে? এক, এবং দ্বিতীয় হচ্ছে, বিএনপির কাছ থেকে এই সরকারের বিভিন্ন রকমের সমালোচনা উঠে আসছে। তারা তো এক ধরনের কোলাবোরেশনে এই কাজটা করেছিলেন, কিন্তু এখন বিএনপির পক্ষ থেকেই বিভিন্ন ধরনের সমালোচনা উঠে আসছে। তো আপনার কি মনে হচ্ছে যে কেন বিএনপি এ ধরনের সমালোচনা এখন করা শুরু করেছে? আপনার কাছে আমার দুটা প্রশ্ন, একটা -2 বা 3 প্রক্রিয়া করার চেষ্টা করা হচ্ছে কিনা, এবং বিএনপি কেন সমালোচনার পথ বেছে নিচ্ছে? দেখেন, গোড়া থেকে খুব পরিষ্কার যে আসলে এই সরকারের যেই ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা আসলে পুরোপুরি জামাতের হাতে। হ্যাঁ, তো জামাত বিভিন্ন জায়গায় জামাতের মানুষজন বসতেছে। হ্যাঁ, আপনি যদি খেয়াল করেন, সচিবালয় থেকে শুরু করে আপনার বিভিন্ন অফিস থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লার কমিটি, বা আপনি যদি বিভিন্ন মিডিয়ার কথা যদি বলেন, মিডিয়াতে যদি দেখেন, সব জায়গায় আসলে জামাতের নেতাকর্মীরা সেখানে বসছে। যেখানে জামাত নাই বা বসাইতে পারতেছে না, জামাতের নেতাকর্মী বা আসলে সমর্থকের সংখ্যা আসলে কত, খুবই কম। যেখানে নাই সেখানে বিএনপিরা এক ধরনের প্রভাব বিস্তার করতে পারতেছে। হ্যাঁ, তো এখন খুব স্বাভাবিকভাবেই বিএনপি 16 বছর 17 বছর ক্ষমতার বাইরে আছে, তারা চাইবে যে একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে। তো তারা এদের সাথে বিএনপিও প্রতারিত হয়েছে বলে আমার মনে হচ্ছে, যে তারা এদের সাথেও যুগপৎ আন্দোলনে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, যুগপৎ আন্দোলনে যাওয়ার পরে, এরা জিতে যাওয়ার পরে বিএনপির এখন আর পাত্তা দিচ্ছে না। আপনি যদি বিএনপির নেতাদেরকে দেশে ফিরে আসতে চাইতেন, তাহলে কি করতেন? ওই যে ডক্টর ইউনূসের মতন এক রাতের ভিতরে আপনি সকল যত মামলা টামলা আছে সব খালাস করে দিতেন, তাই না? তারেক রহমানের কি মামলা খালাস হয়েছে? মাঝখানে যে 2-3টা খালাস হয়েছিল, এটা আবার সরকার কিন্তু রিইনস্টেট করছে, অর্থাৎ আবার আপিল করছে, আবার নতুন করে সামনে নিয়ে আসছে। হ্যাঁ, তো তারা আসলে চাচ্ছে না যে বিএনপি এখানে শক্তিশালী একটা অবস্থানে আসুক। তারা বিএনপিকে একটা নেগোসিয়েশনের মধ্যে রাখছে, বিএনপির সামনে একটা মূলা ঝুলাইছে। এই মূলাটা হচ্ছে নির্বাচনের মূলা, যে নির্বাচন করলে যে তোমরা এসে পড়বে, কারণ জামাত জানে নির্বাচন করলে তারা আসবে না, কারণ জামাতের ওই সমর্থন বাংলাদেশে নাই। জামাত সবাইকে নিয়ে একসাথে করে সর্বোচ্চ 20টা সিট, 19টা না 20টা সিট পাইছিল। হ্যাঁ, তো তারা এককভাবে যদি নির্বাচন করতে যায়, 2টা সিট সর্বোচ্চ তারা পায়, 2 থেকে 3টা, রাইট? তো এখন তারা জানে যে নির্বাচন করে আসতে পারবে না, তো নির্বাচন তো তারা দিবে না। তারা যত পারে এখানে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নিজেদের লোক সেট করতেছে, যেন যদি কখনো সামনে ক্ষমতা ছাড়তে তারা বাধ্য হয়, তাহলে যেন তাদের ওই গ্রিপটা থাকে। বিভিন্ন জায়গায় তাদের জন্য নিজেদের মানুষজন বসে থাকে, যেখানে তারা জামাতকে একটা ফেভার দিবে। তারা সচিবালয়ের মতন জায়গায় সচিবদেরকে সরাসরি থ্রেট করছিল যে আমাদেরকে এই কয়টা সিটের ব্যবস্থা করে দিতে হবে, অথবা তোমরা কিন্তু বিপদে পড়বা, এবং তারা সচিবালয়ে আগুন দিছিল। হ্যাঁ, অর্থাৎ জামাতের যে এখন ছাত্ররা বিভিন্ন রকম নাম করে যতই সামনে থাকুক না কেন, উপদেষ্টা বলেন আর এই যে ছাত্র সমন্বয়কারী বলেন, এরা তো তাদেরই কর্মী, তাই না? তারা আপনি যদি লাস্ট ডিসেম্বরে না নভেম্বরে আপনি যদি একটা সমাবেশ দেখে থাকেন, তারা এমন ভাবে একজন আরেকজনকে জড়াই ধরতেছে, জামাতের নেতাদেরকে, বোঝাই যাচ্ছে যে তারা আসলে তাদের কর্মী খুব আবেগ আপ্লুত হয়ে। হ্যাঁ, এই আচরণ তারা বিএনপির সাথে করে নাই, এই আচরণ তারা অন্য কারোর সাথে করে নাই, জামাতের সাথে করছে। দ্যাট মিনস দে বিলং টু দেম। হ্যাঁ, তো তারা এই কাজগুলো করতেছে শুধুমাত্র এই 2টা রাজনৈতিক দলকে পাশে সরানোর জন্য। এখানে জামাত চাচ্ছে দীর্ঘস্থায়ী একটি বন্দোবস্ত,
জামাত চাচ্ছে বাংলাদেশের কর্তৃত্ব, নেতৃত্ব, বাংলাদেশের মানুষকে শোষণ করার ক্ষমতা। আপনি গতকালকেও যদি খেয়াল করেন, গতকালকে টেন্ডার লুট হয়েছে, টেন্ডার বাক্স লুট হয়েছে, এটি কি কি স্লোগান দিয়ে? টেন্ডার বাক্স লুট হয়েছে নারায়ণগঞ্জ স্লোগান দিয়ে। বাংলাদেশের ইতিহাসে হয়েছে? হয় নাই তো। তো বাংলাদেশের ইতিহাসে এই বিষয়গুলো আসতেছে কেন? তার কারণ হচ্ছে জামাত সবকিছু কন্ট্রোল করতেছে। এখন বিএনপি এইখানে প্রতারিত হয়ে বিএনপি বলতেছে এটা কি হইলো, আমরা তো সবই কিছু করলাম, আমরা আমাদের সবচেয়ে বেশি জনগোষ্ঠী আমাদের যেখানে আন্দোলনের ভিতরে ছিল, আমরা এখন মাইনাস হয়ে যাইতেছি। কারণ খুব স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধকে ডিজন করতেছে, বঙ্গবন্ধুকে ডিজন করতেছে, আপনার সংবিধানকে ডিজন করতেছে। এখন যদি মুক্তিযুদ্ধ না থাকে, বিএনপিও তো থাকে না, হ্যাঁ, তাদের নেতা তো মুক্তিযোদ্ধা, তাই না? তো মুক্তিযুদ্ধ যদি না থাকে, আপনি যদি সংবিধান না থাকে, বিএনপি একটা নিয়মতান্ত্রিক দল হিসেবে হয়তো রাজনীতি করে ক্ষমতায় আসতে চায়। হ্যাঁ, তো সেইখানে যদি তাদের সেই বিষয়গুলি, যে মূল বিষয়গুলি যার উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, বঙ্গবন্ধুর উপরে দাঁড়িয়ে আছে, ৭২ সালের সংবিধানের উপরে দাঁড়িয়ে আছে, আমাদের স্বাধীনতা যেটা, সেই স্বাধীনতার উপরে দাঁড়িয়ে আছে, এখন স্বাধীনতা বিরোধী দল এসে বলতেছে যে নাই হবে না, সব ফেলাই দাও, তাই কি বিএনপি কিনে নেবে? বিএনপি খুব স্বাভাবিকভাবে তাদের ক্ষমতার জন্য তারা এই কথাটা বলতেছে যে না, এদের সমালোচনা করতেছে, বলতেছে যে না, তোমরা এটা করতে পারবা না। বিএনপি এখানে বলতেছে যে না, এই সংবিধান বাতিল করা যাবে না, এই রাষ্ট্রপতিকে চেঞ্জ করা যাবে না, কারণ তারা জানে এটা করলে তারা এক ধরনের চিরস্থায়ী বন্দোবস্তে চলে যাবে এবং 15 বছর, 20 বছর, 50 বছর যত দিন খুশি তারা যতক্ষণ পারে ক্ষমতা ধরে রাখতে চাইবে, তারা তাই থাকবে। এটাই হচ্ছে তাদের মেটিকুলাস প্ল্যান। মনির ভাই, আপনি এখানে কিছু অ্যাড করতে চাচ্ছেন? জি, আসলে এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। আমার বিএনপির বন্ধুদের কাছেও আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে তারা কি প্রতারণার শিকার না 5ই আগস্টের পরে বাংলাদেশের জনগণের মতো দল হিসাবে? কারণ দেখেন একটা জিনিস, প্যারোলে বলেন অথবা যেভাবেই বলেন, খালেদা জিয়া কিন্তু মুক্তই ছিলেন। তাহলে সবকিছু হলো 5ই আগস্টের পরে। আমাদের তারেক জিয়া সাহেব, উনি কেন দেশে আসলেন না? ওনার তো যেদিন 5ই আগস্ট আমরা এই সন্ত্রাসী হামলা হলো, জঙ্গি হামলা হলো, 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট, এক সপ্তাহের ভিতরে তো জনাব তারেক জিয়া কিন্তু দেশে আসা উচিত ছিল। কিন্তু সমস্যাটা কোথায় ওনার দেশে আসার? সমস্যাটা আমার বিএনপির বন্ধু বান্ধবরা বা আমার বিএনপির যারা সাপোর্টার আছেন তারা হয়তো বুঝতে পারছেন না সমস্যাটা কোথায়। সমস্যাটা হচ্ছে কিছুক্ষণ আগে বাঁধন ভাই যে কথাটা বললেন যে জামাত, সমস্যাটা হচ্ছে জামাত। সমস্যাটা হচ্ছে বর্তমান যে আমলারা আছেন, বর্তমানে তারা এক পেট হয়ে গেছেন, তারা কিন্তু একসাথে কাজ করতেছেন। বিএনপি তাদের হাতেও কিন্তু রাজনৈতিক স্টিয়ারিংটাও কিন্তু তাদের হাতে নাই। তো স্বাভাবিকভাবেই হচ্ছে কি যে তাদেরকে এখন খুব ধীরে ভাবে, খুব ধীরে সুস্থে তাদেরকে ম্যানেজ করে, জামাতকে ম্যানেজ করে কিন্তু কথা বলতে হচ্ছে। তারা রাজনীতিটা এখন করছে কিন্তু জামাতকে তোষামত করে। তাদের কিন্তু পূর্ণ সক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিন্তু যেটা করছে সেটা হচ্ছে জামাতকে কোনোভাবে ম্যানেজ করে তারা কিন্তু রাজনীতিটা করার চেষ্টা করতেছে। কারণ তারা যেটা ভয় পাচ্ছে যে হয়তোবা যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে যে -2, -3, না, তারা চাচ্ছে টোটাল বিএনপিকেই ম্যানেজ করে দিতে, বিএনপিকেই তাদের এখান থেকে। কারণ দেখেন, আপনার যদি মুক্তিযুদ্ধকে আপনি অস্বীকার করেন, ফার্স্ট অফ অল আপনি 1971-কে অস্বীকার করছেন, আপনি মুক্তিযুদ্ধকে আপনি অস্বীকার করছেন, আপনি কি করছেন? মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আপনি তাকে অস্বীকার করছেন। তাহলে বাংলাদেশটা কোথায়? মোট কথা, তারা বাংলাদেশকে অস্বীকার করতে চাচ্ছে, বাংলাদেশের পতাকাকে অস্বীকার করতে চাচ্ছে, তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে, তারা বাংলাদেশের কোন জিনিসটা স্বীকার করতে চাচ্ছে? তারা কোনো জিনিসই স্বীকার করতে চাচ্ছে না। তো স্বাভাবিকভাবে তারা চাচ্ছে নতুন একটা ব্যবস্থা, নতুন একটা দেশ, নতুন একটা পতাকা, নতুন একটা জাতীয় সঙ্গীত, সবকিছু। তার মানে হচ্ছে আপনার এখানে বিএনপিও নাই, আওয়ামী লীগও নাই। ঠিক আছে? তো এখন আমার বিশ্বাস যে বিএনপির যখন ঘুমটা ভাঙবে তখন হয়তো তাদের হাতে সময়টা খুব কম থাকবে। আমি একটা জিনিস সব সময় চিন্তা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় প্রথম যে ইন্টারভিউ বা দ্বিতীয় ইন্টারভিউতে উনি বলেছিলেন যে যদি প্রয়োজন হয় আওয়ামী লীগ এবং বিএনপি আমরা একসাথে
গণতন্ত্র এটা উদ্ধারের জন্য এটা কাজ করব। মনির ভাই যেহেতু একেবারে সর্বোচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত, এটা হয়তো আমরা জি। সেভাবে নাও বলতে পারি পাবলিকলি, তাই না? না এটা না 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 না, সেটা সেটা হয়তো আমি কোন প্রেক্ষাপটে কথাটা বলছি, আমি কথাটা বলতে চাচ্ছি যে এই কারণে যে উনি তখন উনি কিন্তু প্রথম দিনই বুঝতে পারছিলেন যে ব্যবস্থাটা কি হয়েছে। আজকে হয়তো আমরা যারা মিড লেভেলে আছি, রাজনীতির সাথে সম্পৃক্ত আছে, আমরা হয়তো বুঝতে পারছি। এখন থেকে হয়তো 6 মাস পরে বাংলাদেশের জনগণ বুঝতে পারবে, হয়তো বিএনপির নেতা কর্মীরাও বুঝতে পারবে। যাই হোক আপু, আমি এই বিষয়ে আর কথা বলবো না। এখন আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা প্রায় 1 ঘন্টা কথা বলেছি। বাঁধন, আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করব, এটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হয়েছে এবং সেটা ফেসবুকে ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে। আপনার কি মনে হচ্ছে, মানে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন কি আছে নাকি নেই? দেখেন, আমি সে যখন কাউসার মনে হয় ছেলেটার নাম, না কাউসার, জি কাউসার, টাঙ্গাইল বাড়ি, ঢাকা ইউনিভার্সিটির ইয়াতে পড়ে, আপনার আইন বিভাগে পড়ে, এবং সেইখানে সে ঘোষণা দিয়েছিল। ঘোষণা দেওয়ার পরপরই আমাকে কেউ একজন ইনবক্স করছে এবং আমি গিয়ে সেখানে গিয়ে বললাম যে দেখেন আপনি কাজটা করেন না। আর সে তার প্রোফাইলে দেখলাম দাবি করতেছে সে ছাত্র দলের সাথে বা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি বলছিলাম যে দেখেন আপনি কাজটা করেন না। এখন হয়তো এখন আপনি মনে করতেছেন যে প্রতিবাদ করার কেউ নাই, প্রতিরোধ করার কেউ নাই, কিন্তু বঙ্গবন্ধুকে কিন্তু আপনি এইভাবে বুঝতে পারবেন না। প্রতিবাদ করার কেউ নাই এই মুহূর্তে, নাই তার মানে কোনোদিন আসবে না তা না। সময় ঘুরবে, সময় যখন ঘুরবে তখন আপনার এই কৃতকর্মের দায় আপনাকে নিতে হবে। আপনার পরিবারের উপর দিয়ে যদি কেউ আবেগ আপ্লুত হয়ে কোনো কিছু করে থাকে, তার দায়ও আপনাকে নিতে হবে। হ্যাঁ, আমি কথাটা বলেছিলাম, বলার পরেও সে গিয়ে পরের দিন এটা ভেঙে টেঙে দিয়ে আসছে। 15 জনের নামের লিস্ট পাইছি, ছবি পাইছি, তাদের বাসার ঠিকানা সবই পাইছি। কিন্তু এদেরকে আমি শুধু একটা কথা বলতে চাই, এর পাশাপাশি যেই ডিপার্টমেন্টের ডিন আছে, ডিপার্টমেন্টের কোন শিক্ষক এটার পেছনে আছেন, সেটা নিউজও আমরা পেয়েছি। হ্যাঁ, তো আমি আসলে যেটা বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে যেই বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, বর্তমানে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা নাই, এই পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা সুযোগে আপনারা বিভিন্ন ধরনের অপকর্ম করতে পারেন। হ্যাঁ, কিন্তু আজকে আপনি অপকর্ম করেন, সে অপকর্মের ফলাফল যে কোনোদিন আসবে না সেটা ভেবেন না। কারণ আইন আসলে, আইনে কোনো অপরাধ তামাদি হয় না। হ্যাঁ, আপনি যদি অপরাধ করে থাকেন আজকে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যেই স্পিরিট, সেই স্পিরিট যদি মানুষ বুকের ভিতরে ধারণ করে থাকে, বঙ্গবন্ধুকে যদি বুকের ভিতরে ধারণ করে থাকে, এটার প্রতিবাদ একদিন না একদিন আসবেই। এটা আমরা ভুলবো না। এবং এর প্রতিবাদ আসবে, এর প্রতিরোধ আসবে, এবং এর ফলাফল যদি কেউ খুব খারাপ ভাবেও নেয়, আমি আসলে তাকে দোষারোপও করতে পারবো না। এতটুকুই আমার বলার ছিল। ধন্যবাদ বাঁধন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ মনির ভাই আমাদের সাথে থাকার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। বাঁধন, আপনাকে ধন্যবাদ। মাস জুড়ে আওয়ামী লীগের যে লিফলেট বিতরণ কর্মসূচি চলছে, সেটার বিভিন্ন রকমের আপডেট নিয়ে আমরা আপনাদের সাথে নিয়মিত হওয়ার চেষ্টা করব। দেশে রাত হচ্ছে, আপনাদের সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। এবং বাঁধন ও মনির ভাই, আমরা চলেন জয় বাংলা বলতে বলতে আজকে অনুষ্ঠান শেষ করি। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।